আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন উপলক্ষে আমরা আপনাদেরকে এখানে আসার আহ্বান জানিয়েছি। আপনাদের সবাইকে দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আগামী 12 মার্চ শুক্রবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে আমাদের জাতীয় কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল 10টায় শুরু হবে এবং নামাজের আগেই শেষ হবে। পরবর্তী বিকালে গুলশান কার্যালয়ে কাউন্সিল প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবে চলমান গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন প্রধান সেফার সালার, বিএনপি মহাসচিব জনাব সালমগীর। দ্বিতীয় অধিবেশন শুধু কাউন্সিলরদের জন্য গুলশান অফিসে, সেখানে উপস্থিত থাকবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সার্বিক বিষয় নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আগামী কৃষক দলের নতুন নেতৃত্বের কি করণীয়, সেই বিষয় নিয়ে আমাদের বর্তমান যে নেতৃত্ব রয়েছেন আমাদের সামসমান নতুন নেতৃত্বে, সেই উনি এখন লিখিত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সম্মেলনের উদ্দেশ্য, আগামীতে আমাদের কি করণীয় সেই বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করছেন বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব সামসুল হক। সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং আমার দলের কৃষক দলের সদস্য এবং অন্যান্য বন্ধুদের, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন আগামী 12 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই কৃষক দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়া রহমানের প্রতি আমার নিজের পক্ষ থেকে এবং কৃষক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আমি আমাদের দলের বিকাশের প্রধান কান্ডারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, যিনি কৃষক দলের নবতর পূর্ণ জীবন দিয়েছিলেন। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী আপসী। আমি তার মুক্তি দাবি জানাই। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, বিএনপি বর্তমানের অগ্রসর নেতৃত্বের অন্যতম কান্ডারি, বাংলাদেশের আশা ভরসার জায়গা এবং সব থেকে নির্যাতিত জননেতা, যাকে মিথ্যা মামলায় তথাকথিত সাজায় দেশ থেকে চলে যেতে বাধ্য করা জননায়ক জনাব তারেক রহমান। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে অগ্রসর মাঠ, অনগ্রসর মাঠ শ্রেণী হচ্ছে কৃষক। অথচ সেই কৃষক সমাজ এই দেশের সকল উন্নয়নের চাকা এবং এদেশের পূর্তি ভরায়। তাদের সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল, সেই দলের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমাদের যে বক্তব্য, কৃষক দলের যে বক্তব্য থেকে আমি আপনাদের পড়ে
প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলন আগামী 12ই মার্চ 2021 শুক্রবার সকাল 10টায় মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান, ঢাকা অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতার ঘোষক, আনুষ্ঠানিক বাংলাদেশের উপকার, আধুনিক বাংলাদেশের উপকার, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ রাষ্ট্র ক্ষমতা আসীন হয়ে দেশের কৃষি খাতের যুগান্তকারী কর্মসূচি গ্রহণের ফলে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দেশকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1991, 1996 এবং 2001-2006 সালে শাসন আমলে বৈপ্লবিক কর্মসূচি গ্রহণের ফলে দেশের কৃষি ব্যবস্থা উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে কৃষি শিল্পের দেশ হিসেবে গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করেছেন। বলা যায়, বাংলাদেশের কৃষি এবং কৃষকের জন্য যা কিছু কল্যাণকর তার সবই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের অনুসরণ করে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমান। ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করার পর ষষ্ঠ জাতীয় সংসদে পাশ করে। বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার ও তাদের দোসররা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেই চলেছে। বাংলাদেশের কৃষক সমাজ বর্তমান অবৈধ সরকারের এই অপপ্রচার ও মামলাবাদী চরিত্রের তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। অবিলম্বে অপপ্রচার বন্ধ এবং হয়রানিমূলক মিথ্যা মামলায় দেওয়া সাজা বাতিল ও মুক্তি দাবি করছে। এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই সম্বন্ধে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের অর্থনীতি এবং শ্রম শক্তির সবচেয়ে বড় যোগানদার এদেশের কৃষি ব্যবস্থা। দেশের 80% মানুষ এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের 70%-এরও বেশি জনশক্তি কৃষি কাজে নিয়োজিত আছে। দেশকে বৈদেশিক মুদ্রা নিয়ে গর্ব করে তার 90% আসে কৃষকের সন্তানদের প্রেরিত অর্থ থেকে। দেশের সকল শিল্প প্রতিষ্ঠানের সস্তা শ্রমে যোগানো আসে কৃষকের সন্তানদের মাধ্যমে। দেশের উৎপাদিত এবং আমদানিকৃত সকল পণ্যের সবচেয়ে বড় ভোক্তাও এদেশে কৃষক সমাজ। অথচ বাংলাদেশের কৃষক কুল আজ দিশেহারা। গত 5ই জানুয়ারি 2014 ভোটার ও প্রার্থীবিহীন তামাশার নির্বাচনে ও 30 ডিসেম্বর 2018 মধ্যরাতে ভোটের নামে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান হাসিনা সরকার দেশের কৃষক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। দেশের প্রতিটি কৃষক নানাভাবে বঞ্চিত ও নিগৃহীত হচ্ছে, অথচ তাদের পাশে কথিত সরকারি কেউ দাঁড়াচ্ছে না। কোথাও কোথাও অবৈধ ক্ষমতাসীনদের দালিত সন্ত্রাসীরা কৃষকের জমি দখল করছে, আবার কোথাও ফসল, পুকুরের মাছ, গবাদি পশু, গাছপালা কেটে লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। কৃষক নির্বিঘ্নে তার প্রয়োজনে জমি ক্রয় বিক্রয় করতে পারে না ক্ষমতাসীন দালাল ফরিয়াদের কারণে। বর্তমান অবৈধ সরকারের উপর মহলের লুটপাটের কারণে কৃষকের উৎপাদনের সাথে জড়িত সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ, কীটনাশক সহ সকল উপকরণের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রতিটি মৌসুমে দেশের কৃষককুল বাড়তি টাকা খরচ করে ধানে বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়। কৃষকের গোলায় চাতাল ও গুদামে লক্ষ লক্ষ মেট্রিক টন নতুন ধান, চাল থাকার পরও সরকারি ভাবে এবং সরকারের আশীর্বাদ পুষ্ট
আমদানিকারকরা ভারত থেকে শুল্ক মুক্ত সুবিধায় চাল আমদানি করে একদিকে নিজেরা মুনাফা করে, অপরদিকে ধান চাষিদের পথে বসিয়ে দেয়, অথচ সাধারণ মানুষ মোটা চাল 40 থেকে 44 টাকা কেজি দরে ক্রয় করতে বাধ্য হচ্ছে, যার ফলে পরে প্রতি বিঘায় কৃষকের নিট লোকসান 600 থেকে 80 টাকা 800 টাকা। সরকারিভাবে ভারত থেকে চাল আমদানির ফলে কৃষকের মাথায় হাত পড়ছে। পত্রিকান্তরে সংবাদে জানা যায় প্রতি বছর সরকারি বেসরকারি মিলিয়ে কয়েক লক্ষ টন চাল আমদানি করা হয়, অথচ এই কথা অস্বীকার করা হয় দেশের দানা শস্য উৎপাদনের পরিমাণ 3,63 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়। দেশের আপাতকালীন মজুদ কমে এখন 10,81,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে। একদিকে উদ্বৃত্ত উৎপাদন, বিদেশে রপ্তানির কথা বলা হচ্ছে, অন্যদিকে প্রতি বছর শুল্ক মুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। কার সাথে? দেশে ভুট্টা চাষিরা প্রতি বছর ভুট্টার ন্যায্য মূল্য পায় না। যারা ন্যায্য মূল্য পাওয়ার আশায় ভুট্টা সংরক্ষণ করে তারা সে ভুট্টা বিক্রি করতে পারে না, কারণ ভারত থেকে নিম্নমানের ভুট্টা আমদানি করে সরকার দলীয় লোকেরা একই অবস্থা শাকসবজি সহ অন্যান্য রবি শস্যের ক্ষেত্রে ঘটে চলেছে। সারা দেশে আলু চাষিরা চরম আতঙ্কে আছে। তারা ধান, পাট, ভুট্টা, সবজিতে দাম না পেয়ে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলে। সারের তুলনামূলক দর 2006 ইউরিয়া 6 টাকা প্রতি কেজি, মানে 2006 সালে ছিল, যেটা 2021-এ এসে 18 টাকা প্রতি কেজি তুলনা। আর টিএসপি 15 টাকা প্রতি কেজি ছিল 2006, সেটা এখন এসে 42 টাকা প্রতি কেজি। পটাশ 12 টাকা প্রতি কেজি ছিল 2006, এখন সেটা 23 টাকা প্রতি কেজি। ডিএসপি 18 টাকা প্রতি কেজি, 29 টাকা প্রতি কেজি 2021। কোনোটা শতভাগ, কোনোটা তার থেকেও বেশি দাম বেড়েছে, অথচ সরকার এখানে দাবি করতে দাম তারা কমায়। সাংবাদিক বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 1991 থেকে 96 এবং 2001-2006 সালের শাসন আমলে দেশের পোল্ট্রি, ডেয়ারি ও মৎস্য খাতে নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে 3টি খাত দেশীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সামর্থ্য হয়। কিন্তু বর্তমান অবৈধ ক্ষমতা কেন্দ্রে 2009-2021 সাল পর্যন্ত একটানা শাসন আমলে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ফলে এসব খাতে চরম হতাশা বিরাজ করছে। পোল্ট্রি, বিগত বিএনপি শাসন আমল 2001-2006 সালের মধ্যে পোল্ট্রি শিল্পের প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, যার ফলে দেশে প্রায় 1,63,000 পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছিল। এইসব ফার্ম প্রায় 60 লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছিল, কিন্তু 2007 সাল হতে এ পর্যন্ত প্রায় 60,000-এর বেশি পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে অব্যবস্থাপনার কারণে, যার ফলে হাজার হাজার কোটি টাকার মূলধন শেষ হয়ে প্রায় 20 লক্ষ লোক বেকার হয়ে পড়েছে। পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি, ওষুধের মূল্য বৃদ্ধি, পোল্ট্রি সংশ্লিষ্ট উপকরণের মূল্য বৃদ্ধি, ব্যাংক ঋণ ব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম, ভারত হতে ডিম ও বাচ্চা আমদানি এই শিল্প ধ্বংসের প্রধানতম কারণ। ডেইরি, দেশের দুগ্ধজাত পণ্য, প্রাণী আমিষের চাহিদা পূরণের জন্য বিএনপি শাসন আমলে পশুপালন ও দুগ্ধ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, যার ফলে সারা দেশে হাজার হাজার দুগ্ধ খামার, গরু মোটা তাজাকরণ খামার, ছাগল, ভেড়া ও মহিষের খামার গড়ে উঠেছিল। এগুলোতে সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান ছাড়াও প্রণোদনা দেওয়া হতো, কিন্তু বর্তমান ব্যাংক ঋণ প্রদানের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করছে সরকার। এছাড়া সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে না কৃষি ক্ষেত্রে। পশু খাদ্য, ঔষধ পত্রের মূল্য অনেক বেড়ে গেছে। গুড়া দুধ আমদানির উপর শুল্ক কমানোর ফলে দেশীয় দুগ্ধ উৎপাদনকারীরা প্রতিযোগিতায় টিকতে না পেরে অসংখ্য ডেইরি ফার্ম ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। মৎস্য খাত 2005-2006 অর্থ বছরে যেখানে মৎস্য খাত হতে রপ্তানি আয়ের 4.56% আসতো, তা এই সরকারের
দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কমে 2.75% এসে দাঁড়িয়েছে। দেশে মৎস্য চাষ উৎপাদনের সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, বরং দুর্নীতি ও ব্যর্থতার কারণে ডেইরি পোল্ট্রি শিল্পের মতোই মৎস্য চাষ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে। জাতীয় বাজেটে কৃষিতে বরাদ্দ ও ভর্তুকি। আওয়ামী সরকারের গত 14 বছরের শাসনামলে জাতীয় বাজেটের কৃষি বরাদ্দ ও ভর্তুকি ক্রমান্বয়ে কমানো হয়েছে। সাংবাদিক বন্ধুরা, এখানে আমাদের চালের মূল্য নিম্ন প্রতি কেজি 2006 প্রতি কেজি ছিল, এটা গল্পের মতো শোনার 16 টাকা, আর এখন 2021-এ এসে প্রতি কেজি 44 টাকা কমপক্ষে। আরেকটা এখানে প্রসঙ্গ আছে, আমাদের 2006 সালে বর্তমান প্রধানমন্ত্রী ঘরে ঘরে তিনি চাকরি দেবেন, আর চাল হচ্ছে 10 টাকা দেবেন। এই 10 টাকা একটা রূপকথার মতো হয়ে আছে। এখন কৃষিখাতে ব্যবহৃত বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট 2006 সালে ছিল 1.60 1.70। 2021-এ সেটা 3.82 টাকা। ডিজেলের মূল্য 2006 সালে ছিল 18 টাকা প্রতি লিটার, 2021-এ সেটা এসে দাঁড়িয়েছে 63 টাকা প্রতি লিটার। ধান বীজের মূল্য 2006 ছিল আউশ 10 কেজি প্রতি ব্যাগ 150 টাকা, যেটা এখন 10 কেজি 750 টাকা। আমন 10 কেজি প্রতি ব্যাগ ছিল 150 টাকা, এখন 10 কেজি প্রতি ব্যাগ আমনের হচ্ছে 600 টাকা। বোরো 10 কেজি প্রতি ব্যাগ ছিল 160 টাকা, 10 কেজি প্রতি ব্যাগ 2021-এ এসে দাঁড়াচ্ছে 600 টাকা। বাজেটের কৃষি খাতের অর্থ বরাদ্দের হার 2009-2010 7.24%, 2010-2011 6.58%, 2019-2020 5.40%, 2020-2021 5.30%। বন্ধুরা, সরকার ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মৌসুমে ডিজেলের উপর 15-18% ভর্তুকি দেওয়ার কর্মসূচি গ্রহণ করলো, তা মূলত সরকারের দলীয় লোকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। এতে সাধারণ কৃষকের কোনো উপকার হচ্ছে না। ভর্তুকির অর্থে সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণে একই অবস্থা চলছে। কৃষি মন্ত্রণালয়, কৃষি গবেষণা ব্যবস্থাপনা ও বিএডিসি সহ কৃষি সেক্টরের দুর্নীতি, দলীয়করণ, বিগত আওয়ামী লীগ ও বর্তমান অবৈধ সরকার কৃষি মন্ত্রণালয়কে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে। জাতীয় কৃষি গবেষণা কার্যক্রম তার অতীত ঐতিহ্য হারিয়েছে বর্তমান সরকারের নগ্ন দলীয়করণের কারণে। বিআরআরআই, বিএআরসি, পাট গবেষণা, পরমাণু কৃষি গবেষণা সহ কৃষি গবেষণা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে মেধাবী, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক ও গবেষকদের ডিঙিয়ে বা বাদ দিয়ে মেধাহীন, অযোগ্য, অনভিজ্ঞ, অনিষ্ঠ ও দলবাজ লোকদের দায়িত্ব দেওয়ার ফলে ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সাংবাদিক ভাই এবং বন্ধুরা, 19% সুদে কৃষি ঋণ। বিএনপি শাসনামলে কৃষকের 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ এবং পরবর্তী 10,000 টাকার ঋণের সুদ মওকুফ করা হয়েছিল। সেখানে বর্তমান গণবিরোধী সরকার কৃষকের উপরে 19% সুদের বোঝা চাপিয়ে কৃষকের সাথে উপহাস করবে। ভয়ঙ্কর ব্যাপার। যে নেত্রী কৃষককে 5,000 টাকা সুদ এবং 10,000 টাকা সুদ মওকুফ করে সেই নেত্রীকে, যারা তিনি কৃষকের সত্যিকারের নেত্রী, তাকে আজ 2 থেকে 3 বছর জেলখানে আটকে রাখা। সুন্দরবন বাংলাদেশের কৃষি, জলবায়ু, জীব বৈচিত্র্য, মৎস্য এবং পশু সম্পদ রক্ষায় সুন্দরবনের গুরুত্ব রামপালে ভারত অপরিসীম। বর্তমান দখলদার সরকার সুন্দরবনকে নিঃশেষ করে দিতে চায়। এ লক্ষ্যে সুন্দরবনের পাশে রামপালে ভারতের বিষাক্ত কয়লা
ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। করোনা সারা বিশ্বের মানুষ গত 1 বছর যাবৎ অতিমারী কোভিড-19 বা করোনা আতঙ্কের মধ্যে আছে। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বেহাল দশা। বাংলাদেশের সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে অর্থ বরাদ্দ দিয়েছে, কিন্তু করোনাকালীন সময় কৃষকদের জন্য প্রকৃত অর্থে কিছুই করেনি। গ্রামীণ জনপদে সামান্য সাহায্য সহযোগিতার চাল টাকা বা অন্যান্য উপকরণ সরকার দলীয় লোকদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উল্লেখিত বিবরণে জাতীয়বাদী কৃষক দলের ৪র্থ জাতীয় সম্মেলনে প্রাককালে আপনাদের মাধ্যমে কৃষকের পক্ষে কিছু দাবি দাওয়া তুলে ধরতে চাই। ১. প্রতিটি মৌসুমে বাম্পার ফলনের পরও শুধু কৃষকদের সর্বস্বার্থ করার জন্য ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ করতে হবে। ২. সরকারিভাবে সরাসরি প্রকৃত কৃষকের নিকট হতে ন্যায্য মূল্যে ধান চাল ক্রয় করতে হবে। ৩. ভারত থেকে ভুট্টা আমদানি বন্ধ করতে হবে। ৪. শস্য পরিবহনের সময় পথে পথে দলীয় চাঁদাবাজি ও পুলিশে হয়রানি বন্ধ করতে হবে। ৫. হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বন্ধ, কৃষকের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। ৬. কৃষি ঋণ প্রকৃত কৃষকের মাঝে সরাসরি প্রদান করতে হবে। ব্যাংক ঋণের ক্ষেত্রে ঘুষ ও দালালি বন্ধ করতে হবে। ৭. বীজ, সার, কীটনাশক সহ সকল কৃষি উপকরণের মূল্য কমাতে হবে। ৮. কৃষিতে ভর্তুকি বাড়াতে হবে। ৯. ডিজেলের মূল্য কমাতে হবে। ১০. বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা যাবে না। ১১. ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে নিরীহ কৃষক হত্যা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১২. করোনাকালীন সময়ে প্রকৃত কৃষকদের সাহায্য সহযোগিতা করতে হবে। সর্বোপরি দেশের কৃষকের উপর সকল নির্যাতন, নিপীড়ন, শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত কৃষক সমাজকে সাথে নিয়ে দুর্বার কৃষক আন্দোলনের মাধ্যমে বর্তমানে অবৈধভাবে ক্ষমতা দখলকারী কৃষকের শত্রু শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক কৃষক বান্ধব সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষকের ন্যায্য দাবি আদায় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই প্রত্যাশা ব্যক্ত করবে। কৃষক দলের ৪র্থ জাতীয় সম্মেলন ১২ই মার্চ ২০২১ শুক্রবার সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে গুলিস্তান, ঢাকায় উপস্থিত থেকে সমাজের দাবি দেওয়ার সংবাদ জাতির সামনে উপস্থাপনের জন্য আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 12ই মার্চ শুক্রবার জুম্মার নামাজ আছে। আমরা ঠিক 10টায় আমাদের মাননীয় মহাসচিব উদ্বোধন করবেন। সেখানে আপনারা অবশ্যই আমার 12:30 মধ্যে শেষ করতে হবে। আপনারা দয়া করে 9টার মধ্যে যদি আপনারা আসেন আমাদের রিভিউজ কভার করার জন্য, আমাদের জন্য সুবিধা হয়। আপনাদেরকে আমাদের দেরি করে আসলে আমাদের প্রোগ্রামটি সমস্যা হবে। যে 12:30 শেষ করতে হবে, জুম্মার নামাজ আছে। দয়া করে আপনারা আমাদেরকে 9টার মধ্যে আপনারা পৌঁছে দিলে আমাদের জন্য সুবিধা। অংশ আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে আমাদের মোট সাংগঠনিক জেলা হচ্ছে ৭৯। প্রতি জেলা থেকে কাউন্সিলর হিসাবে আমরা নির্ধারণ করছি ৫ জন প্রতি জেলা থেকে। জেলা থেকে মোট কাউন্সিলর হবে ৩৯৫ জন, আর কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যারা থাকবে ১৫৩ জন। সর্বমোট কাউন্সিলর হচ্ছে ৫৪৮। দীর্ঘদিন পরে আপনাদের এই সম্মেলন, এই সম্মেলন থেকে আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছে তাদের প্রত্যাশা তৈরি হয়েছে। আমি জানতে চাই যে আপনাদের দলের ছাত্র দল এবং ন্যাবের যেরকম করে কাউন্সিল হয়েছে, একটা সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব ঠিক করা, বাছাই করা, আপনাদের ক্ষেত্রেও নেতা নির্বাচনের ক্ষেত্রে এরকম এই কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আপনার নেতা নির্বাচন করতে এটাই আমাদের দুইভাবে নেতৃত্ব নির্বাচন হয়। সেটা হচ্ছে সাবজেক্ট কমিটি বসে নেতৃত্ব নির্বাচন করে, যেটা আদি অনন্তকাল ধরে সাংগঠনিক ভাবে হয়ে আসছে। আর সেটি যখন ফেল করে তখন আমরা আমাদের চেয়ারপারসনের সাথে আলাপ আলোচনার মধ্যে আমরা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো আজকে সংবাদের সংগ্রহ।
না